বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আমরা সকলেই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের একাডেমিক কার্যক্রম ফিজিক্যালি বন্ধ আছে। তোমাদের সাথে সরাসরি শ্রেণীকক্ষে দীর্ঘদিন যাবৎ দেখা হয় না। এটা খুবই তোমাদেরকে আমি মিস করছি। আসো সকলে আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন পরিস্থিতি স্বাভাবিক করে দেয় এবং আমরা আবারও শ্রেণীকক্ষে ফিরতে পারি। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। তোমাদের সাথে গত লেকচারে অ্যাক্টিভিটি বেস কস্টিং চ্যাপ্টারের উপরে অনেক কথাবার্তা হয়েছে। In that class, we tried to understand what is activity based costing, what are the advantages of activity based costing, what is cost pool, what is cost driver, what is cost measure, what is activity rate, etc. ইত্যাদি বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমরা জানি যে কস্ট অ্যাকাউন্টিং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে মোট ব্যয় নির্ণয় করা, একক প্রতি ব্যয় নির্ণয় করা এবং ব্যয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো। আমরা সাধারণত ট্রেডিশনাল কস্টিং সিস্টেম বা গতানুগতিক ব্যয় হিসাব পদ্ধতিতে এই ব্যয় তথ্যের সাহায্যে একক প্রতি ব্যয় মোট ব্যয় নির্ণয় করে থাকি। সেই ট্রেডিশনাল সিস্টেমের সাপ্লিমেন্ট হিসাবে আরেকটি ব্যয় হিসাব পদ্ধতি আমাদের সামনে এসেছে, সেটি হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। আমরা আজকে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখব কিভাবে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে একটি প্রতিষ্ঠানের উপরি ব্যয়কে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং একক প্রতি ব্যয় কিভাবে নির্ণয় হয়, এবং এবিসি কস্টিং এর মাধ্যমে অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মাধ্যমে কিভাবে উপরি ব্যয়কে প্রোডাক্টের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং একক প্রতি ব্যয় নির্ণয় করা হয়। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই, একটি এক্সাম্পল আমরা দেখি। সবাই মনোযোগ দিয়ে এক্সাম্পলটি লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে, তাইলে আমরা ট্রেডিশনাল কস্টিং সিস্টেমের সাথে এবিসি কস্টিং এর কি ডিফারেন্স সেটি আমরা সহজেই বুঝতে পারবো। তো আমরা চেষ্টা করি এক্সাম্পলটি দেখার, কি তথ্য আমাদের এক্সাম্পলে দেওয়া আছে এবং আমরা কি করতে চাই। A company manufactures two products L and M using the same equipment and similar processes, অর্থাৎ একই প্রক্রিয়ার মাধ্যমে একই যন্ত্রপাতির মাধ্যমে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি দুটো পণ্য উৎপাদন করে, যার একটির নাম এল আর একটির নাম হচ্ছে এম। and extract of the production data for these products in one period is shown below. এই পণ্যগুলি সংক্রান্ত উৎপাদন তথ্যাদি একটি নির্দিষ্ট সময়ের সংগ্রহ করে নিচে দেওয়া হলো। তথ্যগুলো কি আমরা যদি একটু দেখি, আমরা দেখলাম একটি কলাম আছে এল আর একটি কলাম আছে এম। এল প্রোডাক্টের জন্য একটা কলাম, এম প্রোডাক্টের জন্য একটা কলাম। প্রথমে আছে কোয়ান্টিটি প্রডিউসড ইউনিটস, অর্থাৎ এই পিরিয়ডে এল প্রোডাক্ট উৎপাদন হয়েছে 5000 ইউনিট, এম প্রোডাক্ট উৎপাদন হয়েছে 7000 ইউনিট। ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট, অর্থাৎ প্রতি একক এল উৎপাদন করতে 1 ঘন্টা সময় লাগে, লেবার আওয়ার 1 ঘন্টা,
এবং একক উৎপাদন করে 2 ঘন্টা লেবার আওয়ার লাগে। মেশিন আওয়ার্স পার ইউনিট, প্রতি একক উৎপাদন করতে মেশিন আওয়ার খরচ হয় এল এর জন্য 3 ঘন্টা এবং এম এর জন্য 1 ঘন্টা। সেট আপ ইন দ্য পিরিয়ড, এল এর জন্য 10টা সেট আপের প্রয়োজন হয় এবং এম এর জন্য 40 সেট আপের প্রয়োজন হয়। অর্ডারস হ্যান্ডেল ইন দ্য পিরিয়ড, অর্থাৎ আদেশ কয়টা নিয়ে আমরা ডিল করি, এল এর জন্য 15টা আদেশ ডিল করতে হয় এবং এম এর জন্য 60 অর্ডারস ডিল করতে হয়। These are important information for the product L and product M. এই সকল গুরুত্বপূর্ণ তথ্যাদি কালেকশন করে নিয়ে আসা এটাও কস্ট অ্যাকাউন্টিং এর কাজ। তাহলে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখলাম। কোয়ান্টিটি প্রডিউস, ডিরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট, মেশিন আওয়ার্স পার ইউনিট, সেট আপ ইন দ্য পিরিয়ড, অর্ডার হ্যান্ডেল ইন দ্য পিরিয়ড। প্রবলেমের পরবর্তী অংশে যাই। ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট কি কি আছে আমরা দেখতে চাই। রিলেটিং overhead cost relating to machine activity 2,20,000 টাকা, relating to production run setup 20,000 টাকা, relating to handling orders 45,000 টাকা। তাইলে আমাদের এই দুটো প্রোডাক্টের জন্য প্রতিষ্ঠানের ওভারহেড কস্ট ছিল রিলেটেড টু মেশিন অ্যাক্টিভিটি। তাহলে মেশিন কস্ট পুল, মেশিন ব্যয়, মেশিনের সাথে সংশ্লিষ্ট ব্যয় হচ্ছে 2,20,000 টাকা। রিলেটিং টু প্রোডাকশন রান সেট আপ, প্রোডাকশন রান সেট আপের জন্য ব্যয় আছে 20,000 টাকা, এটা একটি অ্যাক্টিভিটি কস্ট পুল। রিলেটিং টু হ্যান্ডেলিং অফ দ্য অর্ডার্স, অর্ডার হ্যান্ডেলিং বাবদ ব্যয় আছে 45,000 টাকা, এগুলি সবই হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল। টোটাল ওভারহেড দাঁড়াচ্ছে 2,85,000। দিস আর দ্য ইনফরমেশন অফ এক্সাম্পল। তারপর আমরা দেখি কি কি required. Calculate the production overhead to be absorbed by 1 unit of each of the products using the following costing methods. অর্থাৎ নিম্নের কস্টিং মেথডের ভিত্তিতে প্রতি একক প্রোডাক্ট কত টাকা ওভারহেড অ্যাবজর্ব করে বা একক প্রতি ওভারহেড কত ধার্য হয় সেটি নির্ণয় করে দেওয়া আমাদের কাছে চাওয়া হয়েছে। এ Traditional costing approach using a direct labor hour rate to absorb overhead. Traditional costing approach এ ডাইরেক্ট লেবার আওয়ার রেট প্রয়োগ করে আমাদেরকে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ ওভারহেড একক প্রতি ওভারহেড নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি যে ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমে আমরা যে ওভারহেড নির্ণয় করি সেই জন্য কতগুলো প্রিডিটারমাইন্ড রেট ব্যবহার করি। তার মধ্যে যে রেটটি ব্যবহার করতে আমাদেরকে এই অঙ্কে বলা হয়েছে সেটি হচ্ছে ডিরেক্ট লেবার আওয়ার। ডিরেক্ট লেবার আওয়ার রেট ব্যবহার করে ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমে একক প্রতি ওভারহেড কত হয় সেটি আমাদেরকে বের করে দিতে হবে। রিকোয়ার নাম্বার বি, an activity based costing approach using suitable cost driver to trace overhead to products. তাহলে অ্যাক্টিভিটি কস্টিং সিস্টেমে আমাদেরকে বলছে এমনভাবে একক প্রতি ব্যয় নির্ণয় করতে যাতে সুইটেবল কস্ট ড্রাইভার ইউজ করে। সুইটেবল কস্ট ড্রাইভার জানা আমরা জানি যে অ্যাক্টিভিটি মেজারগুলো হচ্ছে কস্ট ড্রাইভার। তো কস্ট ড্রাইভার ইউজ করে আমাদেরকে ওভারহেড নির্ণয় করতে হবে প্রতি একক ক্ষেত্রে। সুইটেবল কস্ট ড্রাইভার কি ইনফরমেশন দেখলেই আমরা এই ড্রাইভারগুলো খুঁজে পাওয়া যাবে। তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমে একক প্রতি ওভারহেড কত হয় এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যাপ্রোচে একক প্রতি ব্যয় কত হয়। তা আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি। পরবর্তী স্লাইডে আমরা যাই, এটার সলিউশনটা দেখি, ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমে কিভাবে বের করতে হয় পদক্ষেপগুলো দেখি এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে কিভাবে বের করতে হয় অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি। সলিউশন ট্র্যাডিশনাল কস্টিং মেথড। আমাদেরকে ট্র্যাডিশনাল কস্টিং মেথডে বলা হয়েছে অঙ্কে যে লেবার আওয়ার রেট ব্যবহার করে একক প্রতি ওভারহেড নির্ণয় করো। তাইলে আমাদের এল প্রোডাক্টের জন্য লেবার আওয়ার কত, এম প্রোডাক্টের জন্য লেবার আওয়ার কত সেটি আমাদের জানা দরকার। সেই জন্য আমরা একটি কলাম করে নিচ্ছি, ডাইরেক্ট লেবার আওয়ার একটি কলাম। তা আমরা দেখেছি লেবার আওয়ার কত, প্রোডাক্ট এল 5,000 ইউনিট উৎপাদন হয়েছে, প্রতি একক উৎপাদনে লেবার আওয়ার লাগে 1 ঘন্টা। তাহলে এল এর জন্য ডাইরেক্ট লেবার আওয়ার 5,000 আওয়ার। প্রোডাক্ট এম এর জন্য 7,000 ইউনিট উৎপাদন হয়েছে, প্রতি এককের জন্য লেবার আওয়ার খরচ হয় 2 ঘন্টা। তাহলে আমাদের টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স প্রোডাক্ট এম এর জন্য 14,000 and 5,000, টোটাল লেবার আওয়ার হচ্ছে 19,000। একেবারেই সহজ ট্র্যাডিশনাল কস্টিং মেথডে
ওভারহিট আমাদেরকে দেওয়া আছে, লেবার আওয়ার আমরা পেয়ে গেছি, তাহলে আমরা ইজিলি লেবার আওয়ার রেট বের করে ফেলতে পারি। তাহলে নিচে আমরা লেবার আওয়ার রেট বের করেছি। সো ওভারহিট অ্যাবজর্পশন রেট অর্থাৎ উপরিব্যয় গ্রসনের হার কত, কি হার, লেবার আওয়ার রেট, কারণ অঙ্কে ইনস্ট্রাকশন দিয়েছে লেবার আওয়ার বের করতে। তাহলে টোটাল ওভারহিট হচ্ছে আমাদের 2,85,000 টাকা ডিভাইডেড বাই 19,000 টোটাল লেবার আওয়ার্স। তাহলে আমরা যদি ডিভাইড করি তাহলে টাকা 15 পার লেবার আওয়ার ওভারহিট হচ্ছে 15 টাকা। তাহলে আমরা এখন ইজিলি এল এর একক প্রতি ওভারহিট কত এবং এম এর প্রোডাক্ট এম এর একক প্রতি ওভারহিট কত বের করে ফেলতে পারি। তাহলে নিচে আমরা বের করে ফেলেছি। ওভারহিট অ্যাবজর্পশন বা ওভারহিট অ্যাবজর্বড উড বি অ্যাজ ফলোস, অর্থাৎ একক প্রতি ওভারহিট অ্যাবজর্বড ওভারহিট কত সেটি আমরা বের করে ফেলতে পারি। প্রোডাক্ট এল 1 ঘন্টা লাগে একটি এককের জন্য, তাহলে 15 টাকা করে পার আওয়ার, তাহলে প্রতি এককের জন্য 15 টাকা। প্রোডাক্ট এম এককের জন্য 2 ঘন্টা লাগে 15 টাকা করে, তাহলে 30 টাকা পার ইউনিট। তাহলে আমরা easily by traditional costing system calculate the overhead rate per unit for product L and for product M. তাহলে প্রোডাক্ট L একক প্রতি ওভারহিট হবে 15 টাকা এবং প্রোডাক্ট M এর একক প্রতি ওভারহিট হবে 30 টাকা। অতি সহজেই আমরা ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমে এই ওভারহিটটা বের করে ফেলতে পেরেছি। তা আমরা এখানে লক্ষ্য করলাম প্রোডাক্ট এল এর 15 টাকা, প্রোডাক্ট এম এর 30 টাকা, এল এর চেয়ে প্রোডাক্ট এম এর 30 টাকা পার ইউনিট বেশি ওভারহিট ধার্য হচ্ছে, এটি একটি লক্ষণীয় বিষয়। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এইবার আমরা আসছি এবিসি সিস্টেম অর্থাৎ অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে কিভাবে সুইটেবল কস্ট ড্রাইভার ইউজ করে একক প্রতি ওভারহিট নির্ণয় করা যায় সেটা আমরা দেখি। তা আমরা এখানে তথ্যের মধ্যে দেখছি লেবার আওয়ার যেমন আছে তেমনি মেশিন আওয়ার আছে। তা আমাদের কস্ট পুলগুলা কি, মেশিন কস্ট একটা কস্ট পুলের অংশ, সেটআপ কস্ট একটা কস্ট পুলের অংশ এবং অর্ডার হ্যান্ডলিং একটা কস্ট পুলের অংশ। তো এই কস্ট পুলগুলোর সাথে সংশ্লিষ্ট কস্ট ড্রাইভার বা কস্ট মেজার ইউজ করেই আমাদেরকে ওভারহিট অ্যাক্টিভিটি বেস কস্টিং এ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মেশিন কস্ট একটা কস্ট পুল আছে, তাহলে মেশিন কস্টের সাথে মেশিন আওয়ার ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এবিসি সিস্টেমে প্রথমেই আমরা বের করেছি আসলে প্রোডাক্ট এল এর জন্য মেশিন আওয়ার কয়টা লাগে এবং প্রোডাক্ট এম এর জন্য মেশিন আওয়ার কয়টা লাগে। আমরা যদি খেয়াল করি প্রোডাক্ট এল 5000 ইউনিটস 3 ঘন্টা লাগে আমাদেরকে তথ্য দেওয়া আছে অঙ্কের মধ্যে। যদি আমরা যাই তাহলে দেখব যে প্রতি ইউনিটের জন্য 3 ঘন্টা মেশিন আওয়ার লাগে এল এর। তাহলে 5000 ইন্টু 3 আমাদের হচ্ছে 15,000 মেশিন আওয়ার্স এল এর জন্য। আবার এম এর জন্য 7000 ইউনিট 1 ঘন্টা মেশিন লাগে, তাহলে 7000 ইন্টু 1 আওয়ার ইজ ইকুয়াল টু 7000 মেশিন আওয়ার্স। টোটাল মেশিন আওয়ার দাঁড়াচ্ছে আমাদের 22,000 মেশিন আওয়ার্স। এইবার আমরা যাই, আমরা কস্ট পুলকে কস্ট মেজার বা কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করে করে প্রতিটি অ্যাক্টিভিটির জন্য আমাদের অ্যাক্টিভিটি রেট বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখেছি ইউজিং এবিসি the overhead costs are absorbed according to the cost driver as follows. মেশিন কস্ট একটা কস্ট পুল 2,20,000 টাকা আর আমাদের মেশিন আওয়ার আছে 22,000 মেশিন আওয়ার্স। আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাই টাকা 10 পার মেশিন আওয়ার্স। এই টাকা 10 পার মেশিন আওয়ার একটা অ্যাক্টিভিটি রেট মেশিন কস্টের জন্য। এইবার পরবর্তী কস্ট সেটআপ কস্ট টাকা 20,000, টোটাল সেটআপ আছে এল এবং এম মিলে 50 সেটআপ যদি ভাগ করি পার সেটআপ 400 টাকা পার সেটআপ। দিস ইজ অ্যানাদার অ্যাক্টিভিটি রেট সেটআপ কস্টের জন্য। আবার অর্ডার হ্যান্ডলিং কস্ট টাকা 45,000 ডিভাইডেড বাই 75 অর্ডারস এল এবং এম মিলে, তাহলে পার অর্ডার আমাদের অর্ডার হ্যান্ডলিং কস্ট আছে টাকা 600 পার অর্ডার, এটা অ্যানাদার অ্যাক্টিভিটি রেট। তাহলে কস্টকে আমরা কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করে অ্যাক্টিভিটি রেট বের করে নিলাম তিনটা, টাকা 10 পার মেশিন আওয়ার, টাকা 400 পার সেটআপ, টাকা 600 পার অর্ডার। তাহলে অ্যাক্টিভিটি রেট বের করে ফেললে ইজিলি প্রত্যেকটি প্রোডাক্টের জন্য ওভারহিট কস্ট কত হবে আমরা বের করে ফেলতে পারি। তাহলে নেক্সট স্লাইডে আমরা যাই কিভাবে ওভারহিট কস্ট এল এর জন্য কত এম এর জন্য বের করা যায়।
স্টেটমেন্ট অফ ওভারহেড কস্ট অফ প্রোডাক্টস অ্যাজ ফলোজ। আমরা একটি ছক এঁকে ফেলেছি। প্রথম কলামকে বলছি কস্ট, দ্বিতীয় কলামকে বলছি প্রোডাক্ট এল, তারপরে একটি কলাম খালি রাখছি প্রোডাক্ট এম, যাতে প্রোডাক্ট এম এর আগে ওয়ার্কিংস দেখানো যায় এবং প্রোডাক্ট এল এর আগে ওয়ার্কিংস দেখানো যায়, এই জন্য স্পেস নিয়ে আমরা স্টেটমেন্টের কলাম করেছি। তা আমরা একটু খেয়াল করি কিভাবে আমরা এটা বের করতে পারি। মেশিন কস্ট, তাহলে এল এর জন্য কত, এম এর জন্য কত। এল এর জন্য 15,000 আওয়ার, মেশিন কস্ট 15,000 আওয়ার ইন্টু টাকা 10, 15,000 ঘন্টা ছিল, পার ঘন্টা 10 টাকা করে, 1,50,000 টাকা। মেশিন কস্ট 15,000 ঘন্টা ছিল প্রোডাক্ট এল এর জন্য, আর রেট ছিল 10 টাকা করে, তাহলে 1,50,000 টাকা প্রোডাক্ট এল এর জন্য। আর প্রোডাক্ট এম এর জন্য ছিল 7,000 মেশিন আওয়ার্স, 10 টাকা করে রেট, তাহলে প্রোডাক্ট এম এর মেশিন কস্ট আসবে 70,000 টাকা। আমরা খেয়াল করি অ্যাক্টিভিটি রেট দিয়ে যার যার অ্যাক্টিভিটিকে গুণ করে যার যার ওভারহেড কস্ট, মেশিন কস্ট একটা কস্ট পুলের ওভারহেড বের করে ফেলছে। দেন সেটআপ কস্ট, প্রোডাক্ট এল এর ছিল 10 সেটআপ, পার সেটআপে 400 টাকা, তাহলে ইজ ইকুয়াল টু 4,000 টাকা। আর প্রোডাক্ট এম এর জন্য ছিল 40 সেটআপ ইন্টু টাকা 400 পার সেটআপ, তাহলে 16,000 টাকা প্রোডাক্ট এম এর জন্য। দেন অর্ডার হ্যান্ডলিং কস্ট, প্রোডাক্ট এল এর ছিল 15 হ্যান্ডলিং ইন্টু টাকা 600 পার হ্যান্ডলিং ইজ ইকুয়াল টু 9,000 টাকা। প্রোডাক্ট এম এর জন্য 60 হ্যান্ডলিং ইন্টু টাকা 600 পার হ্যান্ডলিং ইজ ইকুয়াল টু 36,000 টাকা। তাহলে প্রোডাক্ট এম এর 3টা ওভারহেড কস্ট ছিল আমাদের, প্রোডাক্ট এম এর 3টা, প্রোডাক্ট এল এর 3টা, যোগ করলে আমরা পেয়ে যাই টোটাল 1,63,000 ফর প্রোডাক্ট এল and 1,22,000 ফর প্রোডাক্ট এম। টোটাল ওভারহেড কস্ট এল এর কত, এম এর কত। এবার ইউনিটস প্রডিউসড, প্রোডাক্ট এল 5,000 ইউনিটস এবং প্রোডাক্ট এম 7,000 ইউনিট। তাহলে এবার যদি টোটাল ওভারহেড কস্টকে ইউনিট প্রডিউস দিয়ে ভাগ করি, তাহলে ওভারহেড কস্ট পার ইউনিট পাওয়া যাবে টাকা 32.60 ফর প্রোডাক্ট এল, টাকা 17.43 ফর প্রোডাক্ট এম। তাইলে আমরা যদি একটু খেয়াল করি দেখলাম এবিসি কস্টিং সিস্টেমে প্রোডাক্ট এল এর প্রতি এককের ওভারহেড কস্ট এসেছে টাকা 32.60 and প্রোডাক্ট এম এর ওভারহেড কস্ট এসেছে 17.43। কিন্তু আমরা যদি লক্ষ্য করি ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে প্রোডাক্ট এল এর ছিল 15 টাকা এবং প্রোডাক্ট এম এর ছিল 30 টাকা। very difference between the traditional costing system and ABC costing system. Completely reverse information are come out from the product L and from the product M. তাহলে আমরা দেখলাম যে আসলে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে কি হচ্ছে এবং এবিসি কস্টিং সিস্টেমে কি হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি আন্ডার ট্রেডিশনাল সিস্টেম দিস ফিগার সাজেস্ট দিস, অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে যে ফিগারটা বেরোচ্ছে এটা আমাদেরকে সাজেস্ট করে যে প্রোডাক্ট এম অ্যাবজর্বস আনরিয়ালিস্টিক অ্যামাউন্ট অফ ওভারহেড ইউজিং ডাইরেক্ট লেবার আওয়ার বেসিস। আমরা যদি ডাইরেক্ট লেবার আওয়ার বেসিসে ওভারহেড বের করি তাহলে প্রোডাক্ট এম এর যে অ্যামাউন্টটা বের হয় পার ইউনিট 30 টাকা, আনরিয়ালিস্টিক, এক্সেস। বাট আন্ডার এবিসি সিস্টেম ওভারহেড অ্যাবজর্ব অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটিস হুইচ ড্রাইভ দ্য কস্ট। কিন্তু এবিসি সিস্টেমে ওভারহেডটা অ্যাবজর্ব হচ্ছে অ্যাক্টিভিটির ড্রাইভিং এর ভিত্তিতে। দ্যাট ইজ ওয়াই ওভারহেড অ্যামাউন্ট অফ প্রোডাক্টস আর মোর রিয়েলিস্টিক। এবং এই অ্যাক্টিভিটি বেস কস্টিং এ আমরা দেখতেছি এবং এল এবং এম এর যে ওভারহেড পার ইউনিটের ডিফারেন্সটা অনেক কম, এটি মোর রিয়েলিস্টিক। সো এবিসি সিস্টেম শুড বি ফলোড বাই দ্য কোম্পানি টু প্রপার অ্যালোকেশন অফ ওভারহেড। এই জন্য প্রতি প্রতিষ্ঠানেরই এবিসি কস্টিং সিস্টেম ফলো করা উচিত। আমরা যদি আরও একটু লক্ষ্য করি ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে এল পার ইউনিট 15 টাকা আর এম পার ইউনিট 30 টাকা, দ্বিগুণ। আসলে এল এর ক্ষেত্রে আন্ডার কস্টিং হয়েছে এবং এম এর ক্ষেত্রে ওভার কস্টিং হয়েছে। এই আন্ডার কস্টিং এবং ওভার কস্টিং প্রতিষ্ঠানকে রং ইনফরমেশন সাপ্লাই করে। For this reason, when the company make policy, make
sales policy, make decision under this on the basis of this information, the decision will be unfruitful. So company should follow the ABC system to calculate overhead cost per unit. তাহলে আমরা দেখলাম ট্রেডিশনাল কস্টিং সিস্টেম এবং এবিসি কস্টিং সিস্টেমের মধ্যে কিভাবে এই পার ইউনিট ওভারহেড কস্ট বের করে নিয়ে আসা যায়। মূলত এই কস্টিং সিস্টেমটাই হচ্ছে, এবিসি কস্টিং সিস্টেমটাই হচ্ছে ওভারহেড কস্টকে প্রোডাক্টের মধ্যে কিভাবে ভাগ করে দেওয়া যায় সুইটেবল বেসিসে, এটাই আমাদেরকে ইন্ডিকেশন করে। তাহলে আমরা দেখলাম দুটার পার্থক্য কি। আমরা আজকে এই পর্যন্তই আজকের ক্লাসটি শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে আমরা একটি পূর্ণাঙ্গ একটি বিজিবিজ কস্টিং এর প্রবলেম যেটি ফাইনাল পরীক্ষায় আসতে পারে এমন একটি অঙ্ক নিয়ে হাজির হব। তোমরা সেই পর্যন্ত এই ক্লাসটিকে ভালো করে দেখবে, ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজেকে সুরক্ষা করো এবং প্রতিবেশীকেও সুরক্ষিত থাকতে সাহায্য করো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।